বিরতির পর আবার ফিরে এলাম নেতাজিকে নিয়ে। নেতাজি সম্পর্কে শোনা যায় অনেক কথা। তিনি রাশিয়ায় ছিলেন গবেষকেরা বলছেন, কিন্তু অন্য আরেক দল তাদের সঙ্গে খানিকটা ভিন্ন মত পোষণ করেন। তারা বলছেন উত্তরপ্রদেশের এক সাধুর কথা, তিনি ফৈজাবাদে থাকতেন। কেউ তাকে বলেন ভগবানজি, আবার কেউ তাকে বলেন গুমনামি বাবা। মুখার্জি কমিশন এ বিষয়ে জানিয়েছিলেন যে তিনি আর যাই হন, নেতাজি নন, কিন্তু গবেষকেরা আবার খানিকটা অন্য কথা বলছেন। মুখার্জি কমিশন ভগবানজি ওরফে গুমনামি বাবার ডিএনএ পরীক্ষা করেছিল। সেই রিপোর্টে জানা যায় ভগবানজি ও নেতাজি এক ব্যক্তি নন। তা সত্ত্বেও ভগবানজির পরিচিতি নিয়ে উৎসাহের অন্ত নেই। নেতাজি গবেষকদের একাংশের অভিযোগ, ডিএনএ রিপোর্ট শেষ মুহূর্তে কারো নির্দেশে বদল করে দেওয়া হয়েছিল। फैजाबाद में डायरेक्ट एविडेंस मिल रहे हैं उनकी हैंडराइटिंग मैच कर रही है, और उनके बाद जो डीएनए टेस्ट हुआ जिसके बारे में लोगों ने बहुत दावा किया कि साहब डीएनए उनके दांतों का मैच नहीं हुआ, वो फ्रॉड हुआ था। वो मैंने अपनी किताब में दिखा है कि फ्रॉड हुआ था। ফৈজাবাদের গুমনামি বাবা ওরফে ভগবানজি তাঁর ছবি কাউকে তুলতে দিতেন না, তাই তাঁর কোনো ছবি মেলেনি। নানা ভাষায় কথাবার্তা বলতে পারতেন, বাংলায় লেখা চিঠিপত্র মেলে অনেক। দেশীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করতেন। 1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি কোথায় ছিলেন তার হদিশ মেলে না। कि भगवान जी ने ये बोला था, उन्होंने कारण गिनाया कि मैं क्यों बाहर नहीं आ पा रहा हूँ। उन्होंने बोला कि मैं देश के बाहर कुछ ऐसे काम कर रहा हूँ जिससे दूसरे देशों की शक्तियाँ मेरे पीछे पड़ी हुई हैं। अगर मैं बाहर निकला तो देश के हित में नहीं होगा, लोग मेरी वजह से तकलीफ में आएंगे। उन्होंने एग्जाम्पल दिया कि मैं 1960 के दशक में आखिर में मैं वियतनाम की और अमेरिका की जो आपस में लड़ाई चल रही थी वो ख़त्म करने के लिए जो उनके आपस में डिस्कशन हुई है, मैं वहाँ पे गया था। पेरिस की वो बात करते थे। ভগবানজি নিজে নাকি বলতেন তিনি 1969 সালে প্যারিসে আয়োজিত মার্কিন ও ভিয়েতনামের শান্তি বৈঠকে হাজির ছিলেন। সত্যি কিনা কেউ জানে না, কারণ প্রমাণ নেই। অতি সম্প্রতি কাকতালীয়ভাবে মিলেছে এই শান্তি বৈঠকের একটি ছবি। অ্যাসোসিয়েট প্রেসের তোলা এই ছবির একেবারে ডান দিকের রহস্যময় মানুষটির পরিচিতি জানা যায়নি। নেতাজির মুখের সঙ্গে এই মানুষটির বেশ খানিকটা মিল রয়েছে। সাংবাদিক অনুজধার ছবিটি জোগাড় করেছেন অ্যাসোসিয়েট প্রেস থেকে। तो हमने देखा कि पेरिस पीस टॉक्स की फोटोग्राफ में एक आदमी नज़र आ रहा है एक पर्टिकुलर दिन में, जिसकी शक्ल में दाढ़ी वाड़ी है उनके, लेकिन उनकी शक्ल सुभाष बाबू से मिलती जुलती है। मैंने काफ़ी कोशिश की पता लगाने की आदमी कौन है, जो मेरे पास इतने सोर्सेज थे। मुझे अभी तक कोई आंसर नहीं पाया कि आदमी है कौन। क्या एक जर्नलिस्ट है, क्या ये गवर्नमेंट ऑफ वियतनाम का एम्प्लॉई है, कौन है मुझे नहीं मालूम, लेकिन शक्ल मिल रही है, इसमें तो मुझे कोई डाउट नहीं है। নেতাজি সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীর দফতরে 30টি গোপন ফাইল রয়েছে। নেতাজি গবেষকরা তথ্যের অধিকার আইনে এই নথিগুলি দেখার জন্য আবেদন করেছিলেন। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে প্রতিবেশী কিছু দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই নথিগুলি প্রকাশ করা, এমনকি দেখতে দেওয়াও সম্ভব নয়। এই নথিপত্রগুলিও প্রকাশ করার দাবি উঠেছে। আমরা প্রধানমন্ত্রীকে একটি পত্র দিয়েছিলাম, তাতে আমরা উল্লেখ করেছিলাম যে সুভাষচন্দ্র বোসের ওপরে যেসব তথ্য আছে, যেগুলো ক্লাসিফাইড ডকুমেন্টস বলা হয়, সেগুলো প্রকাশ করার জন্য। प्रधानमंत्री के ऑफिस में कोई 33 फाइलें हैं, 33, जो जिनको कुछ सीक्रेट हैं, कुछ टॉप सीक्रेट है, कुछ कॉन्फिडेंशियल है, जो सुभाष बाबू के बारे में, जिसमें से ज़्यादातर फाइलें उनकी डेथ के बारे में हैं। एमईए के पास में मेरा रफली मेरे को आइडिया कि शायद कम से कम शायद 22-24 फाइलें हैं उनके पास में, जो उनके डेथ और खजाने के बारे में, इन चीज़ों के बारे में है। होम मिनिस्ट्री के पास में उन्होंने हमको बताया आरटीए के अंदर कि उनके पास में 1 लाख पन्ने हैं, 1 लाख के आसपास पन्ने हैं, पेजेस हैं, जो उनको वो सीक्रेट मान रहे थे उस ज़माने में। मैं बात कर रहा हूँ 3-4 साल पहले की, जो उनकी डेथ से रिलेटेड है। आईबी के पास में कोई 73 के आसपास, 79, मुझे पूरा एग्जैक्ट फिगर याद नहीं, लेकिन 70 के आसपास की फाइलें हैं। বহু তথ্য আছে যেটা সুভাষচন্দ্র বোসের শুধু এই বিমান দুর্ঘটনার রহস্য নয়, ওনার আরও চিন্তাধারা প্রকাশ্যে আসবে যদি এই ফাইলগুলো ডিক্লাসিফাইড হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পতনের পর নেতাজি কোথায় গেলেন তা নিয়ে আজও রহস্যের ঘনঘটা। তিনটি তদন্ত কমিশন গঠন করা হলেও নেতাজি রহস্যের জট কাটেনি। ভারত সরকারের মত তাইহোকু বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন তিনি। সত্যি কি তাই? কি হয়েছিল সেদিন? গবেষক সাংবাদিকরা উত্তর খুঁজেছেন নিজেদের তাগিদে।
18 আগস্ট 1945 ফরমোজা দ্বীপের তাইহুকু শহরের মাতসুয়ামা বিমানবন্দর, আজকের তাইওয়ানের রাজধানী তাইপে। টোকিও যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় এখানেই নাকি নেতাজির মৃত্যু হয়। তথাকথিত সেই বিমান দুর্ঘটনাকে স্বীকার করে নিয়েছে ভারত সরকার। বিচারপতি মনোজ মুখোপাধ্যায়ের কমিশন জানিয়েছিল বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যাননি। ইউপিএ সরকার সেই রিপোর্ট মানেনি। কংগ্রেস নেতৃত্বাধীন সরকার উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া বিমান দুর্ঘটনাকেই মান্যতা দিয়েছিল। বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর শুনে গান্ধীজি বসু পরিবারের সদস্যদের জানিয়েছিলেন নেতাজির পারলৌকিক কাজ না করতে। 28 আগস্ট 1945 নেতাজির শোক প্রস্তাব সমর্থন করলেন না কলকাতা পুরসভার ব্রিটিশ সদস্যরা। তাঁরা জানালেন জীবিত সদস্যের শোক প্রস্তাব হয় না। 21 ডিসেম্বর 1945 গান্ধীজি বললেন, সুভাষের চিতাভস্য দেখালেও আমি মানব না সুভাষ মারা গিয়েছেন। দুর্ঘটনার 10 দিন পর মার্কিন গুপ্তচর সংস্থা ভিয়েতনামের সায়াগন থেকে একটি জাপানি সাংকেতিক বার্তা উদ্ধার করে। সাংকেতিক বার্তায় জানানো হয়েছিল সুভাষচন্দ্র টোকিও নয়, আসলে যাচ্ছিলেন রাশিয়া সীমান্তে মাঞ্চুরিয়ার দিকে। তাইহুকুর দুর্ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড ওয়াভেল। বিচারপতি মনোজ মুখোপাধ্যায় কমিশনও এই দুর্ঘটনাকে ভুয়ো বলে জানিয়েছে। কমিশন জানিয়েছিল তাইহুকুর বিমান দুর্ঘটনা সম্পূর্ণ সাজানো। জাপানিদের সাজানো এই দুর্ঘটনার আড়ালে নেতাজি ব্রিটিশ ও মার্কিন গুপ্তচরদের দুর্ভেদ্য নজরদারি এড়িয়ে রাশিয়া চলে যান। সুভাষচন্দ্র বোস যখন আরসি হুকুমতে আজাদ হিন্দ তৈরি করেছিলেন, তখন যে দেশের যখন অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে কিন্তু সোভিয়েত রাশিয়া ছিল, যেটা গোপন ছিল। এবং সেইটা ওদের যে কনসুলেট করেছিল আরসি হুকুমতে আজাদ হিন্দ, তার যে কনসাল ছিলেন জাপানি কাতোকচু নামে, ওমস্ক শহরে ছিলেন। সুতরাং তার ঢোকার ব্যবস্থা বা সব কিছুটাই কিন্তু ওমস্ক। কুখ্যাত সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির গোপন ফাইল থেকে নেতাজির একটি ছবি উদ্ধার করেছেন নেতাজি গবেষক পুরবী রায়। গবেষকদের অভিমত ছবিটি সাইবেরিয়ায় তোলা হয়েছিল। নেহেরু ঢুকছেন সোভিয়েত ইউনিয়নে 1953 সালের স্টালিনের মৃত্যুর পর একদিকে, আর অপরদিকে হচ্ছে তারা আসছেন, গুশোভ আর বুলগানিন আসছেন 1955 সালে। কেননা 1956 সালে হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেসের দায়িত্ব একটা বিরাট জায়গা ছিল। এই কাগজগুলো যদি না আসতো তাহলে কিন্তু আর বুঝতে পারা যেত না। নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধানের পর একদিকে ভারত সরকার ও অন্যদিকে দল হিসেবে কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে অনেক। কংগ্রেসেরই প্রাক্তন সভাপতি ছিলেন সুভাষচন্দ্র। দেশ স্বাধীন হবার পর কংগ্রেস তার অন্তর্ধান রহস্য সমাধানে কতটা আন্তরিক ছিল, প্রশ্ন তা নিয়ে। हमारी सरकार खुद दुनिया जहान भर के सीक्रेट डॉक्यूमेंट रख के बैठी है। मेरा मानना है कि हाँ, अगर ये शायद इस आदमी के बारे में दूसरे देशों में डॉक्यूमेंट होने चाहिए, चाइना में होने चाहिए, वियतनाम में होने चाहिए, अमेरिका में होने चाहिए, फ्रांस में भी होने चाहिए, लेकिन मुझे कोई उम्मीद नहीं है किसी रिसर्चर को डॉक्यूमेंट मिलने वाले हैं। हमें पहला काम करना पड़ेगा कि हमारी सरकार को, जो हमारी दिल्ली में सरकार बैठी हुई है, उसके पास में जितनी सीक्रेट फाइलें हैं सुभाष बाबू के बारे में, पहले वो पब्लिक करें। पहले आप अपनी फाइलें पब्लिक कीजिए, उसके बाद में आप रशियन सरकार से पूछें, आप चाइना से पूछें, अमेरिका से पूछें। जब तक हम लोग अपनी फाइलें पब्लिक नहीं करेंगे, हमारी जो सीक्रेट फाइलें जो दबा के बैठे हुए हैं लोग, जब तक वो फाइलें पब्लिक में नहीं आएंगी, आप किसी बाहर वाले को पूछने का काबिल नहीं है। নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে আমজনতা আজও উৎসুক। কি হয়েছিল তা জানতে চান অনেকেই। সেই আবেগকেই সম্মান দিতে চান গবেষক সাংবাদিক অনুজ ধা। 10 বছরেরও বেশি গবেষণা চালিয়েছেন অনুজ। ভারতে তথ্যের অধিকার আইন, ব্রিটেন ও আমেরিকায় একই ধরনের আইনকে কাজে লাগিয়ে নেতাজি সম্পর্কিত অজস্র অপ্রকাশিত নথি উদ্ধার করেছেন। অনুজ ধারের লেখা ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ বইটিতে এমনই নানান চমকপ্রদ তথ্য পাওয়া যাবে। अब हमें फोकस ये करना चाहिए कि हम लोग को 2-3 चीज़ देखनी चाहिए कि पहली बात तो ये कि हम लोग सरकार से डिमांड करें कि साहब बहुत हो गया नेताजी मिस्ट्री, बहुत हमने 50 साल सुनते हमारे कान पक चुके हैं, बाल सफ़ेद हो गए। आप पहला काम करें कि जितने सीक्रेट डॉक्यूमेंट आपके पास है पहले उठा के नेशनल आर्काइव में डालिए, सारा पब्लिक कर दीजिए।
कोई डॉक्यूमेंट सीक्रेट नहीं होना चाहिए। दूसरा, जैसा आपने हाई कोर्ट ने आपको ऑर्डर दिया इंक्वायरी करने का, आप उसकी इंक्वायरी करें। কাজ চলছে নেতাজি প্রেমী দেশি বিদেশিদের মাধ্যমে নতুন নতুন তথ্য জোগাড় করার। সন্ধান চলছে বিশ্বজুড়ে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাহায্য নিয়ে জনমত গঠনের কাজ চলছে। যোগাযোগ হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা অনেকের সঙ্গে। নেতাজিকে নিয়ে গবেষকরা বহু তথ্য উদ্ধার করছেন একের পর এক। যাবতীয় অপ্রকাশিত তথ্য হয়তো একদিন না একদিন সাধারণ মানুষের সামনে হাজির হবে। মানুষ জানতে পারবেন অনেক কিছু। আর এর মধ্যেই প্রত্যেক বছর নেতাজির উপর একটু একটু করে দেবত্ব অর্পণ করার সেই পর্ব হয়তো ভবিষ্যতে চলতেই থাকবে।